হ্যালো ফ্রেন্ডস, খুব সহজেই ইংলিশ গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, এই ভিডিওতে আমি শিখাবো যে কি করে কোনো সেন্টেন্সকে, যে কোনো বাক্যকে তোমরা প্রশ্নবোধক বাক্যতে কনভার্ট করতে পারবে বা রূপান্তরিত করতে পারবে। তোমাদের কাছে যাই কিছু বাক্য দেওয়া হবে না কেন, সেন্টেন্স দেওয়া হোক না কেন, তোমরা সেটাকে খুব সহজেই প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে পারবে। ঠিক আছে? তো সেই তার স্ট্রাকচার এবং কীভাবে কী করা যায় সেটা নিয়ে পুরো বিস্তারিতভাবে আলোচনাতে রয়েছে এই ভিডিওতে। তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তোমাদের আশা করি প্রশ্নবোধক বাক্য তৈরি করা কিংবা তার উত্তর দেওয়াটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তো এইটার চলো শুরু করি। তো এটার পূর্বে তোমাদেরকে বলি যে এই যে বাক্য, যে কোনো বাক্যকে তৈরি করতে হলে তার জন্য টেন্স খুব দরকার। টেন্সের উপরে একটা প্লেলিস্ট করা রয়েছে, তো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিয়ে সমস্ত টেন্সটা ডিটেলসে শিখে নাও। দিলে তোমাদেরকে এই সমস্ত যে বাক্যগুলো রয়েছে সেগুলো সব শিখতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, প্রথমে আছে কি যে হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে কেমনভাবে কীভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করবে। ঠিক আছে? দেখো, প্রশ্নবোধক বাক্যটা দু প্রকারের হয়। ঠিক আছে? কি কি না, প্রশ্নবোধক বাক্যের উত্তর দুভাবে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে হ্যাঁ বা না বাচক, মানে শুধুমাত্র যখন তোমাকে ধরো কিছু জিজ্ঞেস করা হবে, তুমি তার উত্তরটা তুমি হ্যাঁ কিংবা নাতে দিতে পারো। আবার একটা হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ সেখানে কিন্তু তোমরা হ্যাঁ বা না দিলে কিন্তু কোনো কিছুই স্পষ্ট ভাবে ক্লিয়ার হবে না যে তার উত্তরটা কী হলো। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে এক ভাগ হচ্ছে হ্যাঁ কিংবা না সূচক, আর একটা হচ্ছে বিস্তারিতভাবে উত্তর দেওয়া যেতে পারে। তো কোনটা কি দেখো, ধরো এই যে হ্যাঁ বাচক এবং না বাচক কীভাবে দিতে পারছো সেটা একটু বলে নিই। দেখো, হ্যাঁ বাচক উত্তর কোশ্চেন তৈরি করার জন্য দেখো কোশ্চেনে যেটা করা হয়েছে, তুমি কি তাকে চেনো? যদি এটা তোমাকে কেউ জিজ্ঞেস করে তা তুমি কি উত্তর দিবে? উত্তর দিবে কিন্তু হ্যাঁ। শুধুমাত্র হ্যাঁ দিলেই কিন্তু আমাদের এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনের উত্তর কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি, শুধুমাত্র হ্যাঁ দিলেই। ঠিক আছে? নেক্সট দেখো, গতকাল রমেশ স্কুলে গেছিল, উত্তর কিন্তু শুধুমাত্র না দিয়ে পুরোটার উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। তা একেই বলা হয় হ্যাঁ বাচক এবং না বাচক। ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র হ্যাঁ কিংবা শুধুমাত্র না দিলেই কিন্তু কোনো কোশ্চেনের আমরা অ্যান্সার দিতে পারবো। তাহলে সেই কোশ্চেনটাও হবে একরকমভাবে তৈরি করা যাবে। ঠিক আছে? আবার দেখো, কিছু কিছু কোশ্চেন রয়েছে যেগুলো হচ্ছে আমরা হ্যাঁ কিংবা নাতে উত্তর দিতে পারবো না। যেমন ধরো এখানে কি, যা তোমার নাম কি, যদি তোমার নাম কি জিজ্ঞেস করা হয় তাহলে এটা তো একটা কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা কিন্তু কখনোই আমরা হ্যাঁ কিংবা নাতে উত্তর দিতে পারবো না। এখানে কিন্তু আমাকে কিছু বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। যেমন ধরো তোমার নাম কি, তা আমার নাম হলো রাজীব। ঠিক আছে? তাহলে এই পুরো সেন্টেন্সটা কিন্তু আমাদের দিতে হচ্ছে, তবেই কিন্তু আমাদের এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে একরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর দেখো, তুমি কোথায় থাকো? আমি কলকাতায় থাকি। ঠিক আছে? দেখো, এটাও কিন্তু আমরা হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারলাম না, বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হলো। তাহলে বুঝতে পারলে যে কীরকমভাবে, কত রকমভাবে আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করা যেতে পারে। ঠিক আছে? এবারে দেখো কীরকম করে আমরা তৈরি করব। এখানে বলা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে বি ভার্ব কোনগুলোকে বলা হয় না, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলোকে বলা হয় বি ভার্ব। এবং হ্যাভ ভার্ব কোনগুলোকে বলা হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে থাকে, তবে সেটি বাক্যের প্রথমে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? ধরো কোনো একটা সেন্টেন্স তুমি লিখলে, সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু এই ভার্বগুলোর মধ্যে কোনো একটা দেখতে পাচ্ছ কিংবা এই ভার্বগুলোর মধ্যে কোনো একটা দেখতে পাচ্ছ, তখন কিন্তু সেটাকে নিয়ে তুমি সেন্টেন্সটা সামনে বসিয়ে দিলে কিন্তু সেটা কিন্তু তোমাদের একটা কোশ্চেন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কি বলছে, দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকে, ঠিক আছে, তবে টেন্স অনুযায়ী কিন্তু ডু ভার্ব বসাতে হবে। ঠিক আছে? তাহলে দেখা গেল যতগুলো সেন্টেন্স আমরা লিখি তাতে তো কিন্তু সবগুলো যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকতে হবে এমন কিন্তু নয়। ঠিক আছে? বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়াও কিন্তু এমন কিছু ভার্ব আছে যেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বলা হয়, সেগুলো শুধু থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সেই কোশ্চেনটাকে তৈরি করার, সেই সেন্টেন্সটাকে কোশ্চেন হিসেবে তৈরি করার জন্য আমরা কিন্তু ডু লাগাবো। ডু তিনটে ফর্ম, ডু কিংবা ডাচ, আদারওয়াইজ ডিড। ঠিক আছে? এটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন বুঝতে পারবে। ঠিক আছে? আরেক ধরনের কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে যাকে বলা হয় WH ওয়ার্ড। ঠিক আছে? WH ওয়ার্ড দিয়ে যখন কোনো সেন্টেন্সের গঠন করতে হবে তখন WH ওয়ার্ডটি বাক্যের প্রথমে বসাতে হবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কী দেখলাম, বাক্যের মাঝখানে থাকা বি ভার্ব কিংবা হ্যাভ ভার্বটাকে নিয়ে সামনে বসাবো, কোশ্চেন হবে। দ্বিতীয় কথা, যদি বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকে তাহলে আমরা সামনে একটা ডু ভার্ব লাগাবো। ঠিক আছে? প্রয়োজন অনুসারে টেন্স অনুযায়ী ডু ভার্ব লাগাবো। ঠিক আছে? অর্থাৎ সেই সেন্টেন্সটা কোন টেন্স আছে সেই অনুযায়ী ডু কিংবা ডাচ কিংবা ডিড লাগাবো, সেটাও সামনে বসবে। আর যদি এসব কিছু না থাকে, আমাদের হয়তো এই যে দুটো দেখালো বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এগুলো কিন্তু উত্তর কিন্তু হ্যাঁ কিংবা নাতে দেওয়া যেতে পারে। ঠিক আছে? কিন্তু WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত কোশ্চেন করা হবে সেটা কিন্তু হ্যাঁ বা না বলা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের বিস্তারিত বর্ণনা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু WH ওয়ার্ড দিয়ে কিন্তু ওয়ার্ডটা বাক্যের প্রথমে বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে।
এবারে যেটা শিখলে সেটা কিন্তু কতগুলো এক্সাম্পলের মাধ্যম দিয়ে আমরা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো বি ভার্ব দিয়ে যেগুলো বলেছিলাম সেখানে তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করেছি যে কীভাবে সেন্টেন্স গঠন করা যেতে পারছে। দেখো প্রথমে সেন্টেন্স হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে বি ভার্ব কোনটা? বি ভার্ব হচ্ছে অ্যাম, ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একটি স্টুডেন্ট, ঠিক আছে, বা ছাত্র। এখানকার এই বি ভার্বটা দেখো সামনে বসিয়ে দেওয়া হয়েছে অ্যান্সারে, ঠিক আছে। তাহলে অ্যাম আই এ স্টুডেন্ট জিজ্ঞাসার জন্য করে দেওয়া হয়েছে, যেহেতু এর সামনে বসছে তাহলে এখানকার এটা ক্যাপিটাল হয়ে গেছে, যেহেতু কোনো শব্দ কোনো সেন্টেন্স শুরু করতে হলে ফার্স্ট ক্যাপিটাল দিয়ে শুরু হয়, তোমরা সবাই জানো। তাহলে অ্যামটা সামনে বসে গেছে, তাহলে অ্যাম আই এ স্টুডেন্ট, দেখো জিজ্ঞাসার জন্য হয়ে যেতে বোঝা যাচ্ছে যে আমি কি স্টুডেন্ট। খুব সুন্দরভাবে তোমরা কনভার্ট করতে পারলে সিম্পল সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। নেক্সট দেখো ইউ আর এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড়। তাহলে এটাকে আমরা সেই আরটাকে এটা হচ্ছে বি ভার্ব, সামনে বসিয়ে দাও। আর ইউ এ প্লেয়ার, আর কিছুই কিন্তু নেই, দেখতে পাচ্ছ আরটা কিন্তু সামনে চলে আসার পরে এই বাকি ইউ আর এইগুলো যেগুলো আছে এক্সট্রা কিন্তু কিছু লাগানো হয়নি, ঠিক আছে। তারপর দেখো হি বা সি ইজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে, ইন্টেলিজেন্ট। তাহলে এখানে দেখো এখানে ভার্ব কোনটা? ইজ আছে, তাহলে ইজটা সামনে বসিয়ে দাও। তাহলে ইজ হি বা সি ইন্টেলিজেন্ট হয়ে গেল। এতটা অবধি দেখতে পেলে তোমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব রয়েছে। পাস্ট টেন্সের বি ভার্ব দেখো ওয়াচ কিংবা ওয়্যার, তাহলে হি ওয়াজ গোয়িং টু মার্কেট, ঠিক আছে। তাহলে এখানে ওয়াচ হচ্ছে ওয়াচটা, তাহলে ওয়াচটা সামনে বসিয়ে দাও, বাকি থাকলো হি, তারপরে যা আছে সবগুলো কিন্তু হয়ে গেল। তাহলে হি ওয়াজ গোয়িং টু মার্কেট, তাহলে দে ওয়ার হ্যাপি, ওয়ার দে হ্যাপি, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার দেখো হ্যাভ ভার্ব দিয়ে রয়েছে, তাহলে হ্যাভ ভার্বে কি? হ্যাভ ভার্ব দেখো সেন্টেন্সটা করা হয়েছে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, আমি কাজটি করেছি। তাহলে এখানকার ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব রয়েছে। তাহলে দেখো সিম্পল তুমি হ্যাভটাকে সামনে বসিয়ে দাও, তাহলে হ্যাভটাকে সামনে বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছি। হ্যাঁ হি হ্যাজ স্লিপড, তাহলে সে ঘুমিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হ্যাজ রয়েছে, হ্যাজটাকে সামনে বসিয়ে দাও, তাহলে হ্যাজ হি স্লিপড। আশা করি বুঝতে পারছো কী হবে। হ্যাভ ভার্ব বা বি ভার্ব দিয়ে তোমরা খুব সহজেই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করতে পারছো যে কোনো সেন্টেন্সকে, ঠিক আছে। এবার দেখো যেখানে বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব যেটা দেখানো হলো একটু আগে, তো সেখানে যদি কোনো সেন্টেন্সের মধ্যে সেই বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব না থাকে তখন তোমরা কী করে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করবে। দেখো একটা সেন্টেন্স দেখো মাদার কুকস রাইস, এখানে কিন্তু কোনো দেখো মাদার আছে সাবজেক্ট, কুকস হচ্ছে ভার্ব, একে প্রিন্সিপাল ভার্ব বলা হয়, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখো বি ভার্বও নেই, হ্যাভ ভার্বও নেই, তাই এক্ষেত্রে তোমরা কী করবে? সেক্ষেত্রে কিন্তু তোমরা সামনে একটা ডু লাগাবে, ঠিক আছে। তাহলে ডাজ দিয়ে এখানে দেখো সেন্টেন্সটা কী করে হয়েছে, ডাজ মাদার কুকস রাইস। তাহলে ডাজ হলো কেন? কারণ হচ্ছে এই যে সাবজেক্টটা হচ্ছে, যেহেতু এটা ইনডিফিনাইট বা প্রেজেন্ট টেন্সের ব্যাপার, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু যেখানে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে একটা ইয়েস বা ইয়েস যোগ হয়ে যাবে, তাহলে এটা ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে ইয়েস যোগ হয়ে গেছে, তাহলে ডাচ মাদার কুকস রাইস। আশা করি বুঝতে পারলে, যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখো হি স্যাট অন দ্য বেঞ্চ, তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। সিট মানে বসা, সিট থেকে এসে স্যাট, ঠিক আছে। তাহলে আমরা কী করবো এখানে ডিড, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে পাস্ট টেন্সের আমাদের ডুর পাস্ট টেন্স হচ্ছে ডিড, তাই ডিড বসাবো। তাহলে ডিড বসিয়ে দেওয়া হলো, তারপর হিট থাকলো, তারপর এখানে সিটটা রয়েছে, সিটটা হচ্ছে এটা যেহেতু এখানে ডিড বসিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখানে ডিডের যেহেতু এখানে মূল ভার্ব রয়েছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই এখানে বসবে। তাহলে স্যাটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিট। কেন এখানে এটা করলাম? কারণ এখানে স্যাটের পরিবর্তে আমাদের ডিড বসে গেছে, ঠিক আছে। যেহেতু ডিড বসিয়ে দিয়েছি তাহলে এই সেন্টেন্সের মধ্যে যে প্রিন্সিপাল ভার্ব রয়েছে তার V1 ফর্ম বা ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে। তাহলে সিট, তাহলে ডিড হি সিট অন দ্য বেঞ্চ, আশা করি বুঝতে পারলে। তারপর দেখো ইউ লাইক হিম, তাহলে ডু ইউ লাইক হিম, দেখো ডু বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে ইউ লাইক হিম, প্রিন্সিপাল ভার্ব যেরকম আছে সেরকম থেকে গেছে, যেহেতু প্রেজেন্ট টেন্স তাই এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। শুধুমাত্র জিজ্ঞাসার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে ডু ভার্ব দিয়ে কীরকম করে সেন্টেন্স গঠন করা যেতে পারে। এরপরে দেখো WHO ওয়ার্ড দিয়ে কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য এখানে আনা হয়েছে, ঠিক আছে। এই যে কোশ্চেনগুলোর অ্যান্সার কী করে দিতে হয় এর পরবর্তীকালে ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে। শুধুমাত্র কোশ্চেনগুলো এখানে করানো হয়েছে। তাহলে WHO ওয়ার্ড দেখো, WHO ওয়ার্ড এগুলো সবগুলো WHO ওয়ার্ড বলা হয়, হু, হোয়াই, হুম, হুজ, হুইচ, হোয়ার ইত্যাদি, ঠিক আছে। কী করে কোশ্চেন করা হয়েছে দেখো, যদি এরকম করে তোমরা নিশ্চয়ই কোশ্চেনগুলো শুনেছো যে হু আর ইউ, ঠিক আছে, হোয়াই আর ইউ উইপিং, হু আর ইউ তুমি কে, হোয়াই আর ইউ উইপিং তুমি কেন কাঁদছো, তাহলে উইপিং মানে কাঁদা, তারপরে হুম ডু ইউ ওয়ান্ট তুমি কাকে চাও, ওয়ান্ট মানে চাওয়া, হুম মানে কাহাকে, ঠিক আছে। হুজ ফ্রেন্ডস আর ইউ, হুজ মানে কার বা কার বা কাহার, ঠিক আছে। হুজ ফ্রেন্ডস আর ইউ তুমি কার বন্ধু। তারপরে হুইচ ইজ নিউ, তাহলে কোনটি, হুইচ মানে কোনটি হলো নতুন। হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে যে এইগুলো WHO ওয়ার্ড সব সামনে বসে গেছে এবং কীভাবে সেন্টেন্সগুলো কিন্তু এখানে রয়েছে। এখানেও কিন্তু বি ভার্ব রয়েছে, কিন্তু এই বি ভার্বের কিন্তু ডু ভার্বের কিন্তু কোনো
প্রশ্ন তৈরি করার জন্য কিন্তু কোনো ভূমিকা নেই। মূল ভূমিকা হচ্ছে এগুলো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে এইগুলোর থেকে কী করে অ্যান্সার দিতে পারা যায়। আমি আগেও বললাম যে এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা, তোমরা কতটা বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটা দেখলে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম করে হেল্পফুল ভিডিও তোমাদের খুব কাজে লাগে এবং খুব সহজে তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য গ্রামার খুব সহজে শিখতে পারো, ঠিক আছে? তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই।